নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি এনটিপিসি লাস্ট 10 ইয়ার্সের ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে থেকে আসা সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে আজকের ক্লাসে। অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ার্সে বারবার রিপিট হওয়া কোশ্চেন। এবং এখানে আমাদের রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুকের পেজ আমাদের কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ এই ফেসবুক পেজের মধ্যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের পোস্টের মাধ্যমে এখানে দেওয়া হয়ে থাকে। এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা যে কোনো ইনফরমেশন সবার আগে পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে থাকবে। তো চলো, আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। এখান থেকে কোশ্চেন নাম্বার রয়েছে এটা। তো তার আগে তোমাদের যারা চ্যানেলে রয়েছে অবশ্যই তোমরা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও সকল বন্ধুদের সাথে, তোমাদের ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে কোনো গ্রুপে অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দিও এবং শেয়ার করে দিও, ঠিক আছে। এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে যে আমাদের শিফটগুলো চলছিল সেগুলো কিন্তু এখানে চলছে, ঠিক আছে। অলরেডি একটা ক্লাস এসছে, পরবর্তী 32-33 নম্বর ক্লাস পরবর্তী চলতে থাকবে। আমাদের রাজ্যে কোশ্চেন যেটা রয়েছে, প্রথম ভারতরত্ন প্রাপক প্রথম আমাদের রয়েছে খেলোয়াড় হিসাবে কে পেয়েছেন। তো ভারতরত্ন প্রাপক প্রথম খেলোয়াড় রয়েছেন, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সচিন তেন্ডুলকর। ক্রিকেটার সচিন তেন্ডুলকর তিনি কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন প্রথমবার। সাল কত? 2014 সালে তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, 2014 সালে প্রথম ক্রিকেটার হিসাবে। পরে কোশ্চেন আছে, নিচের কোন ধারাটি উপরাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত। তো এরপরেই কিন্তু তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে সবই স্ট্যাটিক জিকে থেকে থাকবে, ঠিক আছে। তো এখানে রয়েছে আমাদের উপরাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত যে ধারাটা রয়েছে, আর্টিকেল নাম্বার 66, 66 নম্বর আর্টিকেল রয়েছে এটা। আচ্ছা, পরবর্তী আমাদের প্রশ্ন আছে, আমাদের বর্তমান উপরাষ্ট্রপতি কি আছে? অবশ্যই জগদীপ ধনখড় রয়েছেন, ঠিক আছে, যিনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ফর্মার গভর্নর ছিলেন। পরের প্রশ্ন আছে এটা, প্রথম কোন ব্যক্তিত্বকে দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। তো আমরা জানি প্রথমবার যখন দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে চলচ্চিত্রে, তো এখানে কিন্তু প্রথম পেয়েছিলেন কে? তার নাম দেবিকা রানী। দেবিকা রানী কিন্তু প্রথমবার চলচ্চিত্রে দাদা সাহেব ফালকে পুরস্কার কিন্তু তিনি পেয়েছিলেন। পরের কোশ্চেন আছে, নিচের কোনটি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের একটি জনপ্রিয় ফসলের নৃত্য। তো ফসলের নৃত্য রয়েছে বুন্দেলখণ্ড অঞ্চল, তা আবার মধ্যপ্রদেশে। তো কোনটা অপশান আছে ভালো করে দেখো, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? জাওয়ারা। জাওয়ারাটা এমন একটা ফেস্টিভ্যাল যেটা কিন্তু বুন্দেলখণ্ডের একটা ফসলের সাথে সম্পর্কিত একটা ড্যান্স। অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এই জাওয়ারা। এখান থেকে কিন্তু তোমাদের বারবার পরীক্ষায় প্রশ্ন অলরেডি চলে এসেছে। এটা ড্যান্স রিলেটেড কোশ্চেনগুলো তোমাদের অলরেডি দেওয়া আছে চ্যানেলে, ড্যান্স ফেস্টিভ্যাল। পরে প্রশ্ন আছে, নিচের কোন রাজ্যের সাথে হাসোর যেটা রয়েছে হাসোরি বা হচারি যে পারফরমেন্স জড়িত, সেটা কোন রাজ্যের সাথে যুক্ত। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে আসাম। আসামের যে আমাদের যে হসরি যেটা রয়েছে এবং হচারি এই যে পারফরমেন্স, এটা কিন্তু যুক্ত রয়েছে আসামে। এছাড়া আসামে কিন্তু আমরা যেটা রয়েছে সাত্রিয়া যে আমাদের ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে, সেটা কিন্তু আসামে আমরা দেখতে পারি। পরের প্রশ্ন আছে, ভারতীয় বংশোদ্ভূত প্রথম নাগরিক কে, যিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। অর্থাৎ নোবেল পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজ কে দিয়ে থাকে? যেটা কিন্তু অস্ট্রো দিয়ে থাকে। নোবেল পিস প্রাইজ পুরস্কারে ভূষিত হয়েছেন, তার নাম কি? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কৈলাস সত্যার্থী, যিনি কিন্তু প্রথম নাগরিক হিসাবে প্রথম নোবেল শান্তি পুরস্কারে তিনি কিন্তু ভূষিত হয়েছেন। পরের কোশ্চেন আছে, খ্রিস্টীয় 15 শতকে আসামের সাত্রিয়া যেটা রয়েছে, যেটা একটু আগে বললাম ক্লাসিক্যাল ড্যান্স, এবং এটা কিন্তু নিউয়েস্ট ক্লাসিক্যাল ড্যান্স। এবং এখানে বলেছে নৃত্যের মধ্যে এই যে নৃত্য রয়েছে সেটা প্রচলনটা কে করেছিলেন। তো প্রচলন করেছিলেন কে? এই সাত্রিয়া ড্যান্সের, যেটা কিন্তু 15 শতকে আসামে। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? শ্রীমন্ত শঙ্কর দেব। আর এই কোশ্চেনটা তোমাদের এনটিপিসি সহ বিভিন্ন এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে, আমাদের রেলওয়ে এবং এসএসসির বিভিন্ন এক্সামে। তো এখানে বলেছে যেটা সাত্রিয়া ড্যান্সের প্রচলন করেছিলেন কিন্তু শ্রীমন্ত শঙ্কর দেব। পরের কোশ্চেন আছে, ভারতের প্রথম মসজিদ কোনটি। তো ভারতের প্রথম মসজিদ কোনটি, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জুমা মসজিদ, যেটা রয়েছে চেরামান জুমা মসজিদ, এটা কিন্তু ভারতের প্রথম মসজিদ। নেক্সট কোশ্চেন আছে, শম্ভু মহারাজ নিচের কোন নৃত্যের সাথে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন তিনি। তো শম্ভু মহারাজ তিনি কিন্তু একজন বিখ্যাত কত্থক ড্যান্সের সাথে যুক্ত। আমি একটু আগে বলেছিলাম, তোমাদের এর আগের ক্লাসেও বলেছিলাম যে মহারাজ রিলেটেড যে টার্মগুলো রয়েছে, যেমন শম্ভু মহারাজ, বিরজু মহারাজ, লচ্ছু মহারাজ, সীতারা দেবী, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু সকলেই কিন্তু কত্থকের সাথে যুক্ত। আর কত্থক হচ্ছে একটা ক্লাসিক্যাল ডান্স, যেটা কিন্তু নর্দার্ন ইন্ডিয়া বিশেষ করে উত্তরপ্রদেশে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। এবং এখানে কিন্তু যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের নাম শম্ভু মহারাজ, সীতারা দেবী,
ঠিক আছে। তো সীতারা দেবী সম্পর্কে আমাদের দেখতে হবে, তিনি কিন্তু নৃত্য সম্রাজ্ঞী নামে পরিচিত। কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তাকে এটা দিয়েছিলেন। ঠিক আছে, কুইন অফ কত্থকও বলা হয় তাকে। কথাকলি যেটা রয়েছে, কথাকলি কিন্তু আমাদের কেরালা রাজ্যের রয়েছে একটা ক্লাসিক্যাল ড্যান্স। ওড়িশি যেটা রয়েছে এটা কিন্তু ওড়িশার আমাদের ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে। এবং মণিপুরি কিন্তু মণিপুরের। ঠিক সেরকম ভারতনাট্যম হচ্ছে আমাদের তামিলনাড়ুর। ঠিক আছে, এইভাবে কিন্তু বিভিন্ন রাজ্যের আমাদের ক্লাসিক্যাল ড্যান্সগুলো রয়েছে। এছাড়া ছৌ রয়েছে, যেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়াতে দেখতে পাওয়া যায়, ঝাড়খণ্ডের দেখতে পাওয়া যায়, এবং সরাইকেলা যেটা, এবং দেখা যায় একটা যেটা হচ্ছে ওড়িশায় কিন্তু সেটা দেখা যায় আমাদের ময়ূরভঞ্জ ছৌ। তো এই 3 ধরনের কিন্তু ছৌ ড্যান্স দেখতে পাওয়া যায়। পরে কোশ্চেন আছে, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হরিপ্রসাদ চৌরাশিয়া। তিনি কিন্তু একজন ফ্লুট প্লেয়ার, অবশ্যই বাঁশির সাথে যুক্ত কিন্তু এই হরিপ্রসাদ চৌরাশিয়া। এখানে কিন্তু বাদ্যযন্ত্র রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো যে সমস্ত এক্সামে জিজ্ঞাসা করা হয় সব কিন্তু তোমাদের অলরেডি দেওয়া রয়েছে চ্যানেলে। পরের কোশ্চেন আছে, সিদ্ধি ধামাল নৃত্য এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে এটা দেখতে পাওয়া যায় বা এটা পারফর্ম করা হয়ে থাকে? তো এখানে কিন্তু সিদ্ধি ধামাল যেটা কিন্তু এটা কিন্তু তোমাদের বারবার পরীক্ষায় চলে এসেছে অলরেডি। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাট। গুজরাটে কিন্তু দেখতে পাওয়া যায় এই সিদ্ধি ধামাল যে ড্যান্স রয়েছে এটা কিন্তু গুজরাটে গুরুত্বপূর্ণ একটা ড্যান্স। পরের কোশ্চেন আছে, জাদা যতীন যেটা কিন্তু আমাদের রয়েছে একটা জনপ্রিয়, এটা ফক ড্যান্স, ক্লাসিক্যাল নয়। তো ফক ড্যান্স রয়েছে আমাদের জাদা যতীন, এটা কিন্তু দেখতে পাওয়া যায় বিহারে। বিদেশিয়া, জাদা যতীন, এই সমস্ত যে ফক ড্যান্সগুলো রয়েছে এগুলো কিন্তু বিহারে দেখতে পাওয়া যায়। পরের কোশ্চেন আছে, চাং সাং যে ড্যান্স রয়েছে এটা নাকনিউলুম উৎসবের সময় কোথায় চাং উপজাতি দ্বারা এটা পরিবেশিত হয়? চাং উপজাতির দ্বারা এটা পরিবেশিত হয়। ড্যান্সের নাম চাং সাং যে ড্যান্স রয়েছে এটা কিন্তু কোন উপজাতিদের দ্বারা? এটা চাং উপজাতিদের দ্বারা কিন্তু এটা পারফর্ম করা হয়। আর এটা এনটিপিসি সিবিটি 2-তে আসা কোয়েশ্চেন। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নাগাল্যান্ডে কিন্তু এটা আমরা দেখতে পাই। নাগাল্যান্ডের চাং উপজাতি দ্বারা কিন্তু এটা পারফর্ম করা হয়ে থাকে এই চাং সাং নৃত্যটি। ঠিক আছে, পরের কোশ্চেন আছে, এটা কোন উৎসবের সময়? অবশ্যই নাকনিউলুম এই যে ফেস্টিভ্যাল রয়েছে এটাও কিন্তু হয়ে থাকে এই নাগাল্যান্ডে কিন্তু। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে, গটিপুয়া। গটিপুয়াটাও অনেকবার অলরেডি কিন্তু আমাদের এসএসসি বিভিন্ন এক্সামে অলরেডি চলে এসেছে এবং এনটিপিসি সহ আমাদের অন্যান্য আরআরবির এক্সামে চলে এসেছে। তো গটিপুয়া যে ড্যান্স রয়েছে এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা ফক ড্যান্স রয়েছে কোন রাজ্যে? যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ওড়িশা। ওড়িশায় কিন্তু দেখতে পাওয়া যায় এই গটিপুয়া ফক ড্যান্সটি। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখে নেব, সামনেই তোমাদের এনটিপিসি এক্সাম রয়েছে আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না করলে কিন্তু এটা অবশ্যই তোমাদের অসুবিধা। তো লাস্ট এক্সাম হয়েছিল এনটিপিসি 2020-21, সেখানে তোমাদের 40টা করে কোশ্চেন ছিল, জিকে কোশ্চেন। তো এখানে গ্র্যাজুয়েট অ্যান্ড গ্র্যাজুয়েট দুই এক্সাম কিন্তু একসাথে নেওয়া হয়েছিল সিবিটি 1-এর মাধ্যমে, যেটা কিন্তু একটা কমন এক্সাম হয়েছিল। এই এক্সামে কিন্তু 133টা শিফটে কিন্তু এক্সামটা কমপ্লিট হয়েছিল 2020-21-এরটা। তো এখানে তোমাদের টোটাল যে নাম্বার অফ কোশ্চেন 133টা শিফটে টোটাল কিন্তু 5000 প্লাস কিন্তু এখানে জিকে কিন্তু রয়েছে। তো আবার তোমাদের এখানে শিফট ওয়াইজ কিন্তু রয়েছে। এখানে পেজগুলো তোমাদের দেখতেই পাচ্ছ, পেজ কিন্তু তোমাদের প্রিন্টেবল ফরম্যাট, এবং এখানে কিন্তু তোমাদের পেজ সংখ্যা কিন্তু 300 প্লাস হয়ে যাবে, কারণ 5000 প্লাস কিন্তু কোশ্চেনের সংখ্যা আছে, অনেকগুলো কোশ্চেন আছে। দুটো পিডিএফে তোমরা এটা পাবে। এর প্রাইস কত আছে? 99 পে করে কমপ্লিট তোমরা এনটিপিসি প্রিভিয়াস ইয়ার 5000 কোশ্চেন পেপার অবশ্যই তোমরা পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটা পাবে, এটা ডিসক্রিপশন বক্সে পাবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে 9593142593 এই নাম্বারে। এছাড়া তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের 31টা শিফট কিন্তু এখানে এই চ্যানেলে কিন্তু পাবে এর ডিটেল সলিউশন। 32 নম্বর শিফট থেকে তোমরা পাচ্ছ AIR একাডেমি ইউটিউব চ্যানেলে। এখান থেকে কিন্তু তোমরা পাবে বাদবাকি শিফটগুলো সবগুলো কমপ্লিট। ঠিক আছে, প্রতিদিন তোমরা কিন্তু সকালের দিকে ক্লাস পাবে এটা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর এটা রয়েছে আমাদের যে বায়োলজি বা জীবনবিজ্ঞান লাস্ট 10 বছরে আসা আরআরবির সমস্ত এক্সামে আসা যে বায়োলজির কোশ্চেনগুলো সেগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখানে কিন্তু অ্যারেঞ্জ করা আছে। তোমরা সেই চ্যাপ্টারগুলো সব দেখতেই পাচ্ছ। তোমাদের যাদের প্রয়োজন আছে, বিশেষ করে তোমরা যারা যারা সামনে এনটিপিসি এবং গ্রুপ ডি দেবে তাদের জন্য বেশি হেল্পফুল হবে এটা। এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য বিশেষত, তার কারণ সেখানে সায়েন্সের আলাদা করে সেকশন থাকে, তার মধ্যে বায়োলজির কোশ্চেন সব থেকে বেশি থাকে। সুতরাং এই বায়োলজি কোশ্চেনগুলো তোমাদের কিন্তু 1250 প্লাস এখানে কিন্তু কোশ্চেন আছে, 1250 এখানে কোশ্চেন আছে, 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে। এবং এই যে পিডিএফটা রয়েছে এই পিডিএফের প্রাইস আছে ₹60। 60 টাকা দিয়ে কমপ্লিট তোমরা এই বায়োলজি কোশ্চেন পেপারটা পেয়ে যাবে। যাদের প্রয়োজন আছে তোমরা নাম্বারে যোগাযোগ করে নেবে। আর অবশ্যই কিন্তু 70টা পেজ রয়েছে এখানে প্রিন্টেবল ফরম্যাট। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি বলি আমরা জিকে সেকশনে, সব থেকে বেশি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে কিন্তু এই রেলের এক্সামগুলোতে। আমরা তৎকালীন যে 2024-এ যে সমস্ত এক্সামগুলো হয়ে গেল সেগুলো যদি আমরা দেখে নিই,
তাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে প্রচুর পরিমাণে জিজ্ঞাসা করা হয়েছে তোমাদের সমস্ত এক্সামে। সুতরাং এনটিপিসি এবং গ্রুপ ডিতে প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স আসতে যাচ্ছে, যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা রয়েছে এই লাইনে লাইনে কিন্তু এখানে প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো দেখো, দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 চক্রবর্তী মিঠুন চক্রবর্তী কিন্তু এটা পেয়েছে 54তম। পরবর্তী আমরা প্রশ্ন দেখছি ইসরোর নতুন চেয়ারম্যান কিন্তু ভি নারায়ণন কিন্তু আমাদের নতুন হয়েছেন। পরবর্তী আমাদের প্রশ্ন আছে ডিরেক্টর অফ সিভিল এভিয়েশন অবশ্যই কাকে নিযুক্ত করা রয়েছে, যেটা কিন্তু আহমেদ কিদওয়াই। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে প্যারালিম্পিক গেমস অলিম্পিক গেমস 2024 ফ্রান্সের প্যারিসে কিন্তু এটা হয়েছে। পরের কোশ্চেনটাই দেখো গুরুত্বপূর্ণ 57তম টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছে, রাতাপানি টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থান করছে। রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যানের নাম কি, অবশ্যই প্রশ্নটা আসবে, যেটা কিন্তু সতীশ কুমার। এই সমস্ত কোশ্চেন তোমাদের লাইনে লাইনে প্রতিটা কোশ্চেন রয়েছে, যেগুলো কিন্তু পরীক্ষায় অলরেডি হয়তো এসেছে, নয়তো তোমাদের আপকামিং এক্সামগুলোতে আসতে যাচ্ছে। যাদের প্রয়োজন আছে 2024 কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু এটা পাচ্ছ। 50টা পেজের মধ্যে জিস্ট আছে, তার সাথে গুরুত্বপূর্ণ পাচ্ছ তোমরা প্রতিটা মাসের টপ 100 কোশ্চেন, 1200 মাসের তোমাদের যেটা রয়েছে 1200 টোটাল নাম্বার অফ কোশ্চেন পাচ্ছ, তার সাথে পাচ্ছ এই জিস্ট, যেটা কিন্তু 2024 কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স। এর প্রাইস আছে ₹80, অর্থাৎ 80 টাকা দিয়ে কমপ্লিট তোমরা 2024 কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ। আর আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর কমন দিয়ে এসেছি এসএসসির সমস্ত এক্সামেই প্রায়, এবং রেলের কিন্তু বহু এক্সামেই তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একদম সেম টু সেম কিন্তু অ্যাজ ইট ইজ চলে আসছে আমাদের পিডিএফ থেকে। তো এখানে আমাদের পরবর্তী যেটা দেখছি আমরা ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমরা দেখছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে উপলব্ধ রয়েছে। এপ্রিল মাসটা কমপ্লিট হয়ে গেলে তারপর তোমরা সেই মাসের অ্যাভেলেবেল পাবে তোমরা সেই কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে না, তার আবার ডিটেল সলিউশন তোমরা এইভাবে কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখানে টোটাল যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যা বলি, তোমাদের কিন্তু এখানে 450-র ওপর কোনো মাসে আবার 500 তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। ঠিক আছে, অবশ্যই 2025 জানুয়ারি থেকে মার্চের কথা বলছি। এগুলো কিন্তু একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, তার কারণ হচ্ছে এগুলো এত সংখ্যায় কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া রয়েছে, তার কারণ হচ্ছে এসএসসি, আরআরবি, আমাদের সমস্ত এক্সাম এবং আমাদের রেলের এক্সাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসএলএসটি সহ আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসএসসি সমস্ত এক্সামকে টার্গেট করা হচ্ছে। তার জন্যই কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা এইভাবেই রেডি করা হয়েছে, যাতে সমস্ত এক্সামে যাতে এটা হেল্পফুল হয়ে থাকে। সুতরাং তোমরা যদি এটা নিতে চাও তাহলে কিন্তু এখানে 30 থেকে 33টা পেজের মধ্যে সমস্ত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। এখানে যে পিডিএফের প্রাইস আছে সেটা কিন্তু জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 55 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর। ঠিক আছে, যাদের প্রয়োজন আছে তোমরা যোগাযোগ করে নেবে, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। এছাড়া আমাদের সম্প্রতি হয়েছিল এক্সাম, যেটা আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এখানে জিকে কোশ্চেনগুলো রয়েছে, এখানে 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে। আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার যে জিকে কোশ্চেনগুলো 15টা শিফটে তোমাদের কিন্তু এখানে রয়েছিল তোমাদের এক্সামটা। এই 15টা শিফটের যে কোশ্চেনগুলো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, যেমন বুক অ্যান্ড অথর থেকে শুরু করে পুরস্কার সম্মান, আর্ট অ্যান্ড কালচার, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি, এইভাবে কিন্তু স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কোশ্চেনগুলো এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ অ্যারেঞ্জ করা রয়েছে। 55টা পেজের মধ্যে কভার করা আছে পিডিএফটি। অবশ্যই তোমাদের কিন্তু এগুলো প্রিন্টেবল ফরম্যাট, যাদের প্রয়োজন আছে তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। 35 টাকা কিন্তু প্রাইস আছে, 35 টাকা পেয়ে যাচ্ছ আরপিএফ এসআই 2024-এ পিওয়াইকিউ জিকে। টেলিগ্রামের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। এই নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবে এবং এই পিডিএফগুলো দেখতে পাবে। যাদের দরকার আছে তোমরা কিন্তু এই ডেমো পিডিএফ দেখতে পারো হোয়াটসঅ্যাপে। এবং এসএসসি জিডি 2026-কে যারা টার্গেট করছো তাদেরকে বলে রাখি 2024-এ পিওয়াইকিউ জিকেটা কমপ্লিট করে নাও, 50 টাকায় পেয়ে যাবে 53টা শিফট ওয়াইজ জিকে কোশ্চেনগুলো বাংলা ভাষাতে। এবং 2025-এটা তোমাদের রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি এসএসসি ক্যালেন্ডার কিন্তু তোমাদের যেটা এখন টেন্টেটিভলিভাবে তোমাদের এটা পুরো ক্যান্সেল হয়ে আছে, তো সেটা কিন্তু নতুন এজেন্সি আসবে, তারা নতুন ইডিগুইটি হয়তো তোমাদের এক্সাম করাতে পারে এসএসসি। সুতরাং তার কিন্তু ক্যালেন্ডার একটা খুব তাড়াতাড়ি পাবলিশ করে দেবে মে মাসের প্রথম সপ্তাহের দিকে। সুতরাং যার যা প্রয়োজন আছে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। পরবর্তী কোশ্চেন আছে রেংমা। রেংমা একটি মূলত ড্যাশ রাজ্যের লোকনৃত্য, এটাও ফক ড্যান্স রয়েছে। তো রেংমা যেটা রয়েছে এটা কিন্তু মূলত আমাদের নাগাল্যান্ডের একটা ফক ড্যান্স। তো গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল, রেংমাটাও কিন্তু তোমাদের বারবার এসেছে এটা। পরে কোশ্চেন আছে, আর তোমরা যারা বারবার বলো যে মাঝে বারবার অ্যাড চলে আসে, পড়তে সমস্যা হয়, তাদের জন্য বলবো যারা রেগুলার তোমাদের ক্লাস দেখছো যারা, তো তারা অবশ্যই কি করবে, তোমাদের কাছে অবশ্যই অপশান আছে, তোমরা এই অংশটা স্কিপ করে রাখবে। ঠিক আছে, স্কিপ করে যে মেন কন্টেন্টটা তোমরা সেটা দেখতে পারো। তো অবশ্যই চলো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে পাইকা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফক ড্যান্স রয়েছে, গুরুত্বপূর্ণ অনেক এক্সামে কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়েছে। তো এটা কিন্তু উড়িষ্যায় কিন্তু পারফর্ম করা হয়ে থাকে, উড়িষ্যায় পাইকা ড্যান্স। ঠিক আছে, পরের কোশ্চেন আছে, আসামে খ্রিস্টীয় 15 শতকে কে সাত্রিয়া নৃত্যে প্রচলন করেছিলেন। তো একই কোশ্চেন, এটা আমরা একটু আগে দেখেছিলাম, যে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে শ্রীমন্ত শঙ্করদেব। তিনি কিন্তু সাত্রিয়া এই যে আসামে হয়েছে, এটা কিন্তু একটা ক্লাসিক্যাল ড্যান্স, এটা কিন্তু 15 শতাব্দীতে এই আসামে শ্রীমন্ত শঙ্করদেব ইনি কিন্তু প্রচলন করেছিলেন। পরের প্রশ্ন আছে, ঐতিহ্যবাহী লোকনৃত্য ঘুমর এটা কোন রাজ্যে দেখা যায়। তো কোন রাজ্যের এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান।
যেটা রয়েছে এটা ঘুমর, ঘুমর কিন্তু রাজস্থানে কিন্তু এটা দেখতে পায়। এছাড়া কালবেলিয়া রয়েছে, যেটা কিন্তু গুলাবো সাপেরা, তিনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় এই কালবেলিয়ার জন্য, যেটা কিন্তু একটা স্নেক ডান্স রয়েছে। কালবেলিয়াটা কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় রাজস্থানে। পরবর্তী কোশ্চেন আছে, মোহিনীঅট্টম নৃত্যশৈলী এটা কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য যে রয়েছে? এটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কেরালা। কেরালা কিন্তু জনপ্রিয় মোহিনীঅট্টম যেটা কিন্তু রয়েছে, এটা একটা ক্লাসিক্যাল ড্যান্স। আর এই সমস্ত ড্যান্সের ক্লাস কোশ্চেনগুলো আছে সব না। আচ্ছা, তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের যে এই কোশ্চেনগুলো রয়েছে এগুলো কিন্তু বারবার রিপিট হয়েছে, এই জন্য কোশ্চেনগুলো তোমাদের বারবার আসছে। তো যাই হোক, তোমাদের পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেগুলো কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকে থেকেই থাকবে এই কিছুদিন, ঠিক আছে? কারণ স্ট্যাটিক জিকে থেকে অনেক কোশ্চেন কিন্তু অলরেডি চলে এসেছে রেলের এক্সামে, সুতরাং এই টপিকটা তোমাদের কমপ্লিট করতেই হবে। এটা কিন্তু তোমাদের সব থেকে বেশি, আমরা যদি বলি জিকে সেকশনে সব থেকে বেশি আসছে কোনটা? কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজের পর সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে এই স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে প্রচুর পরিমাণে এসেছে। সুতরাং পরবর্তী কোশ্চেন আছে এটা, হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের কোন দিনে গুড়ি পাড়ওয়া, গুড়ি পাড়ওয়া যে ফেস্টিভ্যাল রয়েছে এটা কিন্তু পালন করা হয়, এটা কোন বলেছে, কোন দিনে? তো এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে চৈত্র মাসের প্রথম সপ্তাহে কিন্তু এটা পালন করা হয় গুড়ি পাড়ওয়া, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে, বঙ্গালা ফেস্টিভ্যাল, বঙ্গালা ফেস্টিভ্যাল এটা মূলত পালিত হয়, এটা কোথায় পালন করা হয়? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে মেঘালয় রাজ্যে কিন্তু পালন করা হয়ে থাকে বঙ্গালা ফেস্টিভ্যাল, বঙ্গালা উৎসব। পরে কোশ্চেন আছে, কোথায় লোকরং, লোকরং যে ফেস্টিভ্যাল রয়েছে, উৎসব রয়েছে, এটা পালন করা হয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু অনেকেই কিন্তু সিক্কিম করে আসবে, কিন্তু সিক্কিম বা নাগাল্যান্ড কোনোটাই অপশানে উত্তর হবে না। মধ্যপ্রদেশ কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু রয়েছে লোকরং, লোকরং যে ফেস্টিভ্যাল আছে সেটা কিন্তু মধ্যপ্রদেশে পারফর্ম করা হয়। পরবর্তী প্রশ্ন আছে, পরবর্তী যেটা দেখছো সেটা হচ্ছে পোঙ্গল, প্রতিটা এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে। তো পোঙ্গল উৎসবে মানুষ নিচে কোন দেবতাকে পুজো করে থাকে? তো এখানে কিন্তু প্রশ্নটা অন্যরকম এসেছিল, যেটা কিন্তু সূর্য দেবতাকে উদ্দেশ্যে কিন্তু এটা পুজোটা করা হয়, যেটা কিন্তু পোঙ্গল উৎসবে। পরের প্রশ্ন আছে, আর পোঙ্গল উৎসব এটা কিন্তু তোমাদের কোথায় পালন করা হয় অবশ্যই সেটা তোমরা বলবে। পরের কোশ্চেন যেটা আছে, নিম্নলিখিতদের মধ্যে কে সেতার বাজান না? তো নিম্নলিখিতদের মধ্যে সেতার বাজান না কে? তো অনুষ্কা শঙ্কর তো সেতার বাজায়, বিলায়ত খানও বাজায়, আবার রবিশঙ্করও সেতারের একদম ভালোই বাজায় তিনিও, ঠিক আছে? তো এখানে কিন্তু শিবকুমার শর্মা তিনি কিন্তু একজন সন্তুর প্লেয়ার, সন্তুরের সাথে যুক্ত হচ্ছে এই শিবকুমার শর্মা, সুতরাং এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন আছে, উপরাষ্ট্রপতির ইমপিচমেন্ট সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা যায় সেটা কোথায়? যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা কিন্তু রাজ্যসভাতে কিন্তু এটা উপরাষ্ট্রপতির যে ইমপিচমেন্টের যে প্রস্তাব সেটা কিন্তু উপস্থাপন করা যেতে পারে রাজ্যসভাতে। তো রাজ্যসভা আমাদের রাইট অ্যান্সার হবে। পরের কোশ্চেন আছে, বিখ্যাত ছত্তিশগড়ের যে লোকসঙ্গীতের নায়ক তিজন বাই, গুরুত্বপূর্ণ যেটা রয়েছে যেটা কিন্তু লোকসঙ্গীতের গায়ক বলেছে, ঠিক আছে? তো লোকসঙ্গীতের গায়ক তিজন বাই ইনি কোন ধরনের লোকসঙ্গীতের সাথে যুক্ত বা একজন প্রবক্তা? যেটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে পাণ্ডবনী, পাণ্ডবনীর সাথেই কিন্তু যুক্ত হচ্ছেন এই তিজন বাই। এটা কোন রাজ্যের? যেটা কিন্তু ছত্তিশগড়ের, ঠিক আছে? প্রশ্নটা অনেকবার এসেছে, কোন রাজ্যের বাইয়ের সাথে যুক্ত কে? তিজন বাই যুক্ত আছে পাণ্ডবনী, ছত্তিশগড়। পরের কোশ্চেন আছে, জনপ্রিয় লোক যেটা রয়েছে লোকগান কাজরি, কাজরি এটা কোন রাজ্যে বিখ্যাত? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে কাজরি, যেটা কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু বিখ্যাত রয়েছে এই কাজরি। পরের কোশ্চেন আছে, একলা চলো রে এই যে গানটি, যে গানটা রয়েছে যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে একলা চলো রে, যেটা কিন্তু অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এটা লিখেছিলেন যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই যে গানটা রয়েছে এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ঠিক আছে? পরের কোশ্চেন আছে, এটা কিন্তু অলরেডি চলে আসা কোশ্চেন এক্সামে। পরের কোশ্চেন যেটা আছে, আধা শাস্ত্রীয় অর্থাৎ আধা শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীতের একটি সাধারণ রূপ যেটা কিন্তু ঠুমরি, ঠুমরির রানী হিসাবে কাকে বিবেচনা করা হয়? গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, অলরেডি তোমাদের এগুলো সিবিটি 2-তে আসা কোশ্চেন। তোমরা এই ধরনের কোশ্চেনগুলো তোমরা এনটিপিসি সহ অন্যান্য আরআরবির এক্সামের সিবিটি 2-তে আসা কোশ্চেন এবং এসএসসিরও কিন্তু তোমাদের সিবিটি 2 এবং 1 দুটোতেই এসেছে এসএসসিতে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু গিরিজা দেবী, তিনি কিন্তু ঠুমরির রানী হিসাবে কিন্তু পরিচিত, ঠিক আছে? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4। পরের কোশ্চেন আছে, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন? তো উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন বা নির্বাচিত করেন কে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই সংসদের উভয় কক্ষ, অর্থাৎ উভয় কক্ষের সদস্যরা, লোকসভা রাজ্যসভার যে সদস্যগণ তারাই কিন্তু নির্বাচন করে এই উপরাষ্ট্রপতিকে। পরের প্রশ্ন আছে, আর উপরাষ্ট্রপতি কিন্তু তিনি যে রাজ্যসভার কিন্তু চেয়ারম্যান হয়ে থাকেন, ঠিক আছে? পরের প্রশ্ন যেটা আছে,
ভারতের প্রথম চলচ্চিত্রের নির্মাতা কে ছিলেন? ভারতের প্রথম চলচ্চিত্রের নির্মাতা কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে ধুন্দিরাজ গোবিন্দ ফালকে। ধুন্দিরাজ গোবিন্দ ফালকে তিনি কিন্তু চলচ্চিত্রের প্রথম নির্মাতা ছিলেন ভারতে। পরে কোশ্চেন আছে, 1815 সালে ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল হিসাবে নিযুক্ত হন কে? তো সার্ভেয়ার জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন 1815 সালে ভারতের প্রথম, তার নাম কলিন ম্যাকেঞ্জি। ম্যাকেঞ্জি তিনি কিন্তু 1815 ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল। পরে কোশ্চেন আছে, বিশ্বের সর্বোচ্চ যে জলপ্রপাত ওয়াটারফল রয়েছে অ্যাঞ্জেল জলপ্রপাত, এটা কোথায় অবস্থান করছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন। বিশ্বের সবচেয়ে উঁচু যে জলপ্রপাত রয়েছে যেটা কিন্তু অ্যাঞ্জেল জলপ্রপাত, এটা কিন্তু অবস্থান করছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাতে অবস্থান করছে অ্যাঞ্জেল জলপ্রপাত। নেক্সট কোশ্চেন আছে, নিচের কোন নদী অববাহিকায় বিশ্বের সবচেয়ে জনবহুল? বলেছে কোন নদী অববাহিকাটা বিশ্বের সবচেয়ে জনবহুল, যেটা কিন্তু রাইট অ্যান্সার হবে গঙ্গা নদী অববাহিকা। অর্থাৎ গাঙ্গেয় যে বদ্বীপ অঞ্চলগুলো রয়েছে, যে গাঙ্গেয় অববাহিকা রয়েছে, সেখানে কিন্তু সব থেকে বেশি মানুষ কিন্তু বাস করে থাকে। তো এটা কিন্তু গঙ্গা আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অন্যান্য নদীর তুলনায়। পরের কোশ্চেন আছে, পদ্মশ্রী প্রাপ্ত প্রথম হকি খেলোয়াড় কে? তার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে বলদেব সিং। বলদেব সিং, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, তিনি কিন্তু পদ্মশ্রী প্রাপ্ত, যেখানে রয়েছে বলবীর সিং, যেটা কিন্তু রয়েছে বলবীর সিং। তো বলবীর সিং এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হকি খেলোয়াড়, তিনি কিন্তু পদ্মশ্রী প্রাপ্ত প্রথম হকি খেলোয়াড়। পরের কোশ্চেন আছে, আর হকির জাদুঘর বলা হয় কিন্তু ধ্যানচাঁদ, ঠিক আছে, মেজর ধ্যানচাঁদ হকির জাদুঘর, আর তার নাম অনুযায়ী মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়। আর এই বছর কে পেয়েছে জানলে কমেন্ট সেকশনে জানাবে। স্বাধীন ভারতের ডাকটিকিটে কোন দুটি শব্দ লেখা ছিল? তো কোন দুটি শব্দ লেখা ছিল স্বাধীন ভারতের ডাকটিকিটে? তো ডাকটিকিটে কিন্তু যেটা লেখা ছিল সেটা হচ্ছে জয় হিন্দ। জয় হিন্দ, এই যে দুটো শব্দ, এটা কিন্তু লেখা ছিল স্বাধীন ভারতের প্রথম যে ডাকটিকিট পাবলিশ করা হয়েছিল সেখানে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু কোনোটাই আমাদের কোশ্চেন না, এক্সামে আসা কোশ্চেন। আরআরবি সমস্ত এক্সামে এসেছে এবং এই কোশ্চেনগুলোই আবার এসএসসিতে এসেছে, সুতরাং এগুলো কিন্তু স্কিপ করা যাবে না। পরের প্রশ্ন যেটা আছে, কাগজ প্রথম কোথায় আবিষ্কৃত হয়েছিল? তো প্রথমবার কাগজ যে আবিষ্কার করা হয়েছিল সেটা কিন্তু চায়নায় আবিষ্কার করেছিল কাগজ, পেপার। পরের কোশ্চেন আছে, ম্যাগসেসে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে ছিলেন? তো ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন প্রথম ভারতীয় হিসাবে, তার নাম কি? আচার্য বিনোবা ভাবে। তিনি কিন্তু প্রথমবার ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন প্রথম ভারতীয় হিসাবে। নেক্সট কোশ্চেন আছে, নিম্নলিখিতদের মধ্যে কে বিখ্যাত সন্তুর বাদক ছিলেন? তো সন্তুর বাদক হিসাবে অবশ্যই পরিচিত শিবকুমার শর্মা, তিনি কিন্তু একজন বিখ্যাত সন্তুর প্লেয়ার ছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, কোন ভারতীয় প্রথম পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন? প্রথম পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার নাম সিভি রমন। সিভি রমন 1930 সালে কিন্তু ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার রমন এফেক্টের জন্য, এবং তিনি কিন্তু প্রথমবার ভারত সরকারের থেকে প্রথম ভারতরত্ন পুরস্কারও কিন্তু পেয়েছিলেন সাল 1954 সালে। তিনজনকে দেওয়া হয়েছিল, তার মধ্যে তিনি ছিলেন সিভি রমন। 1954 সালে ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত ছিলেন এবং 1930 সালে তিনি ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের কোশ্চেন আছে, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম প্রাপক কে ছিলেন? তো রাজীব গান্ধী খেলরত্ন যে পুরস্কার ছিল, যেটা কিন্তু প্রথম পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ তিনি কিন্তু একজন চেস প্লেয়ার, দাবা প্লেয়ার, বিখ্যাত দাবাড়ু, 5 বারের তিনি গ্র্যান্ডমাস্টারও ছিলেন, এবং বিশ্বনাথন আনন্দেরই কিন্তু স্টুডেন্ট, তার নাম হচ্ছে কি? ডি গুকেশ। তিনি কিন্তু 2024-25-এ যে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হয়েছে সেখানে কিন্তু তিনি জিতেছেন, যেখানে কিন্তু চীনের যে ডিং লিরেন ছিল তাকে হারিয়ে। তো চীনের ডিং লিরেনকে হারিয়ে ডি গুকেশ কিন্তু 2024-25-এর যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তিনি কিন্তু জিতেছেন, এবং তার আরেকজন স্টুডেন্ট আছে, তার নাম হচ্ছে তোমাদের, সেও একজন দাবাড়ু, ঠিক আছে, প্রজ্ঞানন্দ। তো তিনি কিন্তু টাটা যে অ্যাওয়ার্ডটা ছিল সেটা কিন্তু তিনি জিতেছেন, টাটা 2025, ঠিক আছে। আর এ কিন্তু আবার এই ডি গুকেশকে হারিয়ে কিন্তু এই প্রজ্ঞানন্দ এই পুরস্কারটা জিতেছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে, আর পরীক্ষা প্রশ্ন আসতেই পারে যে ডি গুকেশ কিসের সাথে সম্পর্কিত? অবশ্যই দাবা। আর প্রজ্ঞানন্দ দাবা। আবার আমাদের রয়েছে কি যে নামটা যেটা কিন্তু ছিল আর বিশ্বনাথন আনন্দ। তো বিশ্বনাথ আনন্দ তিনিও কিন্তু একজন দাবা প্লেয়ার। পরের প্রশ্ন আছে, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ সেটা কোনটা? ভারতের প্রথম সাংবিধানিক পদ কোনটা? যেটা রয়েছে ভারতরত্ন, চেয়ে আমাদের এখানে কি রয়েছে? সাংবিধানিক পদ বলেছে, অ্যাওয়ার্ড নয়। তো সাংবিধানিক পদ অবশ্যই কিন্তু ভারতের সবচেয়ে সর্বোচ্চ, যেটা কিন্তু রাষ্ট্রপতির পদ, যেটা কিন্তু সর্বোচ্চ পদ। এবং আমরা যদি বলি সেকেন্ড হাইয়েস্ট সাংবিধানিক পদ কোনটা, যেটা কিন্তু আমাদের উপরাষ্ট্রপতি।
ঠিক আছে, বর্তমানে জগদীপ ধনখড়, রাষ্ট্রপতি আমাদের দ্রৌপদী মুর্মু। এবং তারপরে আমাদের যদি বলি কোনো রাজ্যের ক্ষেত্রে সেটা সর্বোচ্চ পদ কোনটা হবে, তাহলে গভর্নরের পদ হবে। তারপর তো চিফ মিনিস্টার অবশ্যই আছে। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের ক্লাসগুলো ছিল। যদি ভালো লাগে তোমরা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও সকল বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে রাখো এখনও যদি না করে থাকো। ঠিক আছে, এবং আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে স্ট্যাটিক জিকে গুরুত্বপূর্ণ ক্লাস। এবং এইগুলো যেটা চলছে 10 বছরের স্ট্যাটিক জিকে, আজকের যেটা চললো পার্ট 1 ধরতে পারো, এটা পরবর্তী পার্ট 2, 3 পরপর আসতে থাকবে। স্ট্যাটিক জিকে থেকে যে সমস্ত কোশ্চেন তোমাদের আরআরবি এক্সামগুলোতে এসেছে, যেগুলো এসএসসিতে আসা কোশ্চেন, তো সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, আর এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে সকালের দিকে পাবে যে ক্লাস, যেটা হচ্ছে এনটিপিসি যে শিফট ওয়াইজ ক্লাস, যেটা 2020-21 লাস্ট এক্সাম হয়েছিল 133টা শিফট, তার সলিউশন। ঠিক আছে, 33 নম্বর শিফট থেকে কিন্তু পরবর্তী ক্লাস আসবে এআইআর একাডেমিতে। আর আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রাইস সহ। যার যেটা প্রয়োজন আছে তোমরা যোগাযোগ করে নিও। এবং সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এক্সাম রয়েছে, সেগুলো কিন্তু এখনো পেন্ডিং পড়ে আছে, খুব তাড়াতাড়ি সেগুলো চালু হতে যাচ্ছে। তো তাদের জন্য কিন্তু তোমাদের ক্লাস আসবে, তার সাথে সাথে তোমাদের ডব্লিউপি কেপির জন্য তোমাদের স্পেশালি একটা পিডিএফও রেডি হচ্ছে, সেটা যখন পাবলিশ হবে অবশ্যই তোমরা সকলে জানতে পারবে। এবং তোমাদের জন্য বলে রাখি যে আমাদের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, অবশ্যই ফেসবুক পেজটা এখানে কিন্তু যুক্ত হয়ে থাকবে, কারণ এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, তার কারণ সমস্ত আপডেট, যে কোনো আপডেট নিউজ, সমস্ত কিছু অ্যাডমিট কার্ড রিলেটেড হোক, নোটিফিকেশান হোক, যে কোনো রিলেটেড হোক, সবার প্রথম সেখানে তোমরা আপডেট পেয়ে যাবে। অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আর যারা নতুন রয়েছে সাবস্ক্রাইবটা করে দেবে। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে কোনো পিডিএফের জন্য এই নাম্বারে যোগাযোগ করবে। চলো, ধন্যবাদ।